চমৎকার ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতাম। একটা সময় আমরা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটের স্বপ্ন দেখতাম, বড় বড় দলগুলোকে হারানোর পরিকল্পনা করতাম। সেই বাংলাদেশের ক্রিকেট চোখের সামনে ধ্বংসই হয়ে গেল। সেই বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে কর্তা ব্যক্তিদের, ক্রিকেটারদের ছেলে খেলা এমন এক পর্যায়ে পৌঁছালো, 1 মাসের ব্যবধানে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে হারে এবং টানা 2 ম্যাচ আরব আমিরাতের সাথে হেরে সিরিজ হারায়। বাংলাদেশের ক্রিকেটে আজকের রাতটা সত্যি এক কাল রাত। বাংলাদেশের ক্রিকেটে এমন রজনী আগে কখনো আসেনি। ফারুক আহমেদ দায়িত্ব নেবার পর আজকের রাতটা যেভাবে এসেছে, একটা পরাজয়কে আপনি অ্যাক্সিডেন্ট বলতে পারেন, একটা পরাজয়কে আপনি বলতে পারেন যে গৌরবময় অনিশ্চয়তার খেলা। ক্রিকেট যে কোনো কিছুই হতে পারে। গিভেন ডে টি-20-তে আরব আমিরাত সেদিন আমাদের থেকে ভালো খেলেছিল, কোনো একজন ক্রিকেটার ব্যবধান করে দিয়েছিল। কিন্তু টানা যখন একই দলের বিপক্ষে আপনি হারবেন, যখন আপনি সেই পার্টিকুলার দেশে গিয়ে সেই দেশের বোর্ড কর্তাদের সাথে আরো একটা ম্যাচ বাড়িয়ে নেবেন এবং তারপরে আপনার দল এভাবে হেরে বসবে, ঠিক তখন আপনার ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেটার নাকি ক্রিকেট ফ্যানরা, কে বেশি নির্লজ্জ সেটা নিয়ে একটা পাবলিক পুল হতেই পারে। খেয়াল করে দেখুন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, আমি যদি একদম শুরু থেকে আলোচনাটা শুরু করি, লিটন কুমার দাস আজকেও ব্যর্থ হলেন, 14 বেশি করতে পারলেন না। গত 27টা ইনিংসে তিনি করেছেন মাত্র একটা 50। 27 ইনিংসে মাত্র এক 50ওয়ালা একজন ক্রিকেটার, যার স্কোয়াডে থাকার সুযোগ হলে সেটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত, 11-এ থাকার তো প্রশ্নই ওঠে না। সেই মানুষটাকে ফারুক আহমেদ শুধুমাত্র তার একক সিদ্ধান্তে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন। বলবেন এখন এটা বোর্ডের ডিসিশন, আবার তিনি যখন টাকা স্থানান্তর করেন তখন আবার বোর্ডের ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে না, তখন তিনি সিদ্ধান্ত নেন। যে জায়গায় কট খেয়ে যান তখন বলেন বোর্ডের ডিসিশন। 27 ইনিংসে এক 50 লিটন কুমার দাস এই দলের ক্যাপ্টেন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন। আজকে অনেকে বলতে পারে যে আনলাকি, আউট হয় নাই, বলটা স্ট্যাম্পে লাগতো না, ডিআরএস নাই। ভাই গত 26টা ইনিংসে কি হয়েছিল? বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন শেখ মাহেদী, এই ছেলেটাকে আমি যতটুকু দায়ী করব, ইন্টারনাল পলিটিক্স আসলে বাংলাদেশ দলটাকে কিভাবে নষ্ট করেছে, কিভাবে ত্যক্ত বিরক্ত করেছে, কিভাবে ক্রিকেটারদের মধ্যে ডিভাইডেশন করেছে, তার একটা পিকচার যেন নাম্বার 5-এ শেখ মাহেদীর ব্যাটিং। একটা দল টি-20 সিরিজ খেলতে গেছে, এই অলমোস্ট এই একই দল পাকিস্তানেও তাদের বিপক্ষে 3টা ম্যাচ খেলবে। সেই দলটার মিডল অর্ডার বলে কোনো কিছু নেই, সেই দলটার মিডল অর্ডারে ব্যাকআপ বলে কোনো কিছু নেই, সেই দলটায় নাম্বার 5 বলে কোনো কিছু নেই। শেখ মাহেদী যে 2টা ম্যাচে খেলেছেন, ব্যাটিং এ নেমেছেন তিনি নাম্বার 5-এ। আজকে তিনি যেভাবে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন, এর আগের ম্যাচে তিনি যেভাবে ব্যর্থ হয়েছেন, এবং তার যে পরিসংখ্যান, তিনি যত ম্যাচেস খেলেছেন তার পুরো টি-20 ক্যারিয়ারে, ইন্টারন্যাশনাল টি-20 ক্যারিয়ারে কোনো 50 নাই। সেই ক্রিকেটারকে আমি নাম্বার 5 বানিয়ে দিয়েছি শুধুমাত্র মেহেদী হাসান মিরাজকে আমি স্কোয়াডে রাখবো না দেখে। সেই ক্রিকেটার যাকে আমি নাম্বার 5-এ নামাই, তার টি-20 ইন্টারন্যাশনাল এভারেজ প্রতি ম্যাচে গড় রান 12 এবং স্ট্রাইক রেট কত জানেন? অবাক করা, স্ট্রাইক রেট হচ্ছে 98। যখন আমরা দেখি যে ইউএইর মতো একটা দল, একটা দুর্বল দল, একটা আন্ডাররেটেড দল, যেই দলটার ক্রিকেটাররা সেই দেশের নাগরিক না, অধিকাংশই বিভিন্ন জায়গা থেকে টুকিয়ে টুকিয়ে বলে না সংগ্রহ করে একটা দল বানানো হয়েছে, দেশ হিসেবে তারা অনেক রিচ, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো রিচেস্ট ক্রিকেট বোর্ড না। সেই পার্টিকুলার দলের নাম্বার 5-এ যখন আমরা আসিফকে দেখি, সেই পার্টিকুলার আসিফ যখন 3 উইকেট চলে যাবার পর আলিশানের সাথে পার্টনারশিপ করে তার দলকে, তার দেশকে বাংলাদেশের বিপক্ষে জিতিয়ে সিরিজ জিতিয়ে ফেলে, ঠিক একই পজিশনে যখন আমরা দেখি 4th রিচেস্ট ক্রিকেট বোর্ড, ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড, যেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পরই টার্গেটটা ছিল কিভাবে ইন্টারেস্টেড বেশি পেয়ে বিসিবির ফান্ডকে বাড়ানো যায়, সেই ক্রিকেট বোর্ডের নাম্বার 5-এ শেখ মেহেদী, স্ট্রাইক রেট 98, পারফরমেন্স ফারুক আহমেদের মতোই। একটা দলের নেতা যদি পারফর্মার না হন, 27 ইনিংসে একটা 50 একটু আগে বলছিলাম, তাহলে বাকিরা কতটুকু পারফরমেন্সের অনুবাদ করতে পারবে? খেয়াল করে দেখুন, ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ জাতীয় দলের অসম্ভব একটা মিল রয়েছে। ফারুক আহমেদ নেতা হিসেবে ব্যর্থ, তিনি এদিক সেদিক বলে বেড়ান যে আমি কারো সহযোগিতা পাই না, সাহায্য পাই না, এই কারণে বোর্ড চালাইতে আমার ঝামেলা হয়। ক্রিকেট বোর্ডে আরো একজন পরিচালক আছেন নাজমুল আবেদিন ফাহিম, একই সাথে ফারুক আহমেদের সাথে ঢুকেছে। তাকে আপনারা যে কেউ জিজ্ঞেস করবেন, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, কিংবা সংবাদ সম্মেলনে আমি জিজ্ঞেস করবো যে ভাই আপনি কি কারো সাহায্য পান না? বলবেন না, এরকম তো কোনো ঘটনা ঘটে নাই। নিজের অপকর্ম ঢাকার জন্য বাকি সবাইকে তিনি দূরে ঠেলে দিয়েছেন।
ক্রিম ডিপার্টমেন্টগুলোর দায়িত্ব তিনি নিজের হাতে রেখেছেন, মার্কেটিং কমিটির দায়িত্বে তিনি, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ব্রডকাস্ট রাইট বিক্রি হয় না, বিটিভি দেখায় বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা। ব্যর্থ প্রেসিডেন্ট যখন একটা ক্রিকেট বোর্ড চালান, কলিগরা আসলে পারফর্ম করতে পারে না। ব্যর্থ ক্যাপ্টেন, নন পারফর্মার ক্রিকেটার, যার দলে থাকা প্রশ্নবিদ্ধ, যার স্কোয়াডে থাকা প্রশ্নবিদ্ধ, তিনি যখন একটা দল পরিচালনা করেন, সেটার নেতা নির্বাচিত হন, ঠিক তখন সেই দল কি পারফর্ম করবে? করবে না। তাসকিন আহমেদ ইনজুর্ড, মেহেদী হাসান মিরাজ সবশেষ বিপিএল এর সেরা ক্রিকেটার, 300+ রানস, অলমোস্ট 15 উইকেটস, আপনি কাউন্ট করলেন না। আপনি সংবাদ সম্মেলনে এসে নির্লজ্জের মতো বলেন যে অনেক সময় বেস্ট ক্রিকেটারদেরকেও আমাদেরকে বাইরে রাখতে হয় কম্বিনেশনের কারণে। বাংলাদেশ ক্রিকেট দলের কম্বিনেশনটা কোথায় ভাই? এখানে তো কোনো কম্বিনেশনই হচ্ছে না। আপনার নাম্বার 5 ব্যাটার যখন শেখ মাহাদি হয়, এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দেই, আমি আজকে ঠান্ডা মাথায় আলোচনা করছি। শেখ মাহাদি এই সিরিজের আগে তার জীবনে লাইফে কখনো ইন্টারন্যাশনাল টি20তে নাম্বার 5-এ ব্যাটিংই করে নাই। আপনি যখন শুধুমাত্র মিরাজকে আটকানোর জন্য অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে প্রায় একই ক্যাটাগরির মুদ্রার এপিট প্রপিট প্রমাণ করার জন্য শেখ মাহাদিকে নাম্বার 5 বানিয়ে দেন, এর থেকে নির্লজ্জ ডিসিশন হতে পারে? পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে ভালো করেছিলেন, বাঁচিয়েছিলেন, পরের ম্যাচে কেউ সেভাবে ভালো করতে পারে নাই, বাঁচতে পারেনি বাংলাদেশ। আর থার্ড ম্যাচে একটা স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের পেস বোলাররা, কত নির্লজ্জ আমরা। আমাদের 3টা 0, আমাদের ইমন 0 করে, আমাদের মহা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন রিশাদ হোসেন, তিনিও 0 করেন, আমাদের আরো একজন ব্যাটার তাওহিদ হৃদয়, তিনিও যখন শূন্যতে আউট হয়ে যান। বাংলাদেশ যখন 100 করতে পারবে কি পারবে না, জাকির আলী অনেক প্রাণপণে সেই 100 পার করিয়ে দেন, কিন্তু তিনিও আউট হয়ে যান। তিনি যখন আউট হয়ে যান তখন বাংলাদেশের 9 উইকেট নিয়ে রান হচ্ছে 128। তখনও আমরা বিশ্ব রেকর্ড করি আমাদের হয়ে। শরীফুল হাসান মাহমুদ 10 বলে 34 রান অ্যাড করেন, শেষ ওভারে 26 রান নেন। এই দুজন ক্রিকেটার বাংলাদেশ দলের এদিনের সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা টপ 3 দুজন। আমরা কত লজ্জিত, আমরা কত বাজেভাবে হেয় হই যখন আমার 10 এবং 11 নম্বর ব্যাটার এরকম পারফর্ম করে দলটাকে 160-এর উপরে নিয়ে যায়। অথচ এই দুজন যদি ব্যর্থ হতো, বাংলাদেশ দলের ব্যাখ্যাটা কি হতো জানেন? ব্যাখ্যা দেয়া হতো যে এখানে আসলে উইকেটে কিছুটা টার্ন ছিল, আগের মতো উইকেট ছিল না, ব্যাটসম্যানরা বুঝতে পারেনি, এই কারণে আউট হয়ে গেছে, ক্রিকেটে এরকম ঘটতেই পারে, আমরা তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীতে তারা আবার ফিরে আসবে। ভাবা যায় যখন হাসান মাহমুদ প্রায় 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেন, যখন শরীফুল ইসলাম 250 স্ট্রাইক রেটে ব্যাট করেন, যখন শেষ 10 বলে 34 রান অ্যাড হয়, তখন আমার লিটন কুমার দাসরা 14 রানের বেশি করতে পারেন না। শেখ মাহাদি হাসান ব্যাট করেন আজকের ম্যাচে কত স্ট্রাইক রেটে জানেন? 9 বলে 2 রান করেছেন। 9 বলে 2 রানকে যদি আমরা কনভার্ট করি, তাহলে সংখ্যাটা আমি লিখে রেখেছি, সেটা দাঁড়ায় সম্ভবত 22 বা এর বেশি দাঁড়ানোর কথা না। ইয়াস, 22 স্ট্রাইক রেটে আমার নাম্বার 5 ব্যাট করে। খেয়াল করে দেখুন, একজন ক্রিকেটার যিনি কখনোই নাম্বার 5-এ ব্যাট করেন নাই, শুধু